নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির বর্ষফল। তুলা রাশির বর্ষফল বিচার করব। তবে তার আগে বলে রাখি ছোট্ট কিছু কথা না বললেই নয়। বলে রাখি, তুলা রাশির মানুষেরা আমার ভিডিও খুব একটা বেশি দেখে না, আর আমিও ভিডিও সেরকম দিই না। তবে বর্ষফলের ভিডিও আমি আগের বছর দিয়েছিলাম, তো এবছরেও দিচ্ছি। আগের বছরে অনেক কিছু বলেছিলাম যেগুলো মিলে গেছে বা অনেকের ভালো লেগেছে। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও, এবং কিছু ভিডিও দিয়েওছি, তোমরা দেখতে পারো। আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে দেখবে সব তুলা রাশির ভিডিওগুলো আছে। কেমন ভিডিও বানাই, সেগুলো কেমন হয় তোমরা দেখবে, দেখে বিচার করবে। আর আজকের ভিডিওটা মন দিয়ে শুনবে। সব বলার অনেক কিছু আছে, তবে আমি সংক্ষেপে বলবো, ভিডিও বেশি বড় করব না, কারণ তোমরা বেশি আমার সঙ্গে পরিচিত নও, বোর হতে পারো, তাই আমি ভিডিও বড় করব না। আর আরেকটা কথা বলি, যদি বাড়িতে অন্যান্য কোনো সদস্যের বৃশ্চিক রাশি থাকে, তাহলে তাদেরকে ভিডিওগুলো, আমার বৃশ্চিক রাশির ভিডিওগুলো দেখিও, তারা অবশ্যই ভালো হয়েছে বলবে। তো যাই হোক, আজকে শুরু করি বর্ষফল তুলা রাশির। তো এবছর তোমাদের জন্য বলে রাখি, অনেক সুখবর আছে। খুব ভালো একটা বছর তোমরা পেতে চলেছ। 2024টা তোমাদের রাজযোগের বছর, আর 2024টা তোমাদের শুভ বছর। খুব লাকি একটা বছর তোমরা পেতে চলেছ, কল্যাণকারী বছর। অনেক কিছু হবে যা তোমাদের জীবনকে ও ভাগ্যকে চেঞ্জ করে দেবে। সুপার একটা বছর, সুপার। তো আবার চ্যালেঞ্জও আছে, শুধু এখানেই থেমে থাকলে চলবে না। জন্মছকে বাড়ি গাড়ি যোগ আছে, তো জন্মছকগুলোতে বাড়ি গাড়ি যোগ আছে, তো সেটা ভেবে দেখো। অনেক চ্যানেলে তোমরা শুনতে পাবে গাড়ি হবে, বাড়ি হবে, সোনা হবে, দানা হবে, অনেক কিছু বলছে। তাদের ভিউ হচ্ছে, অনেক ভিউ পাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করছে, তোমরা তাদের এগুলো করছো। কিন্তু যাই হোক, তারা সত্যি কথাটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি লুকাবো না। আমি কিন্তু যা জানি বলবো, আর যেগুলো হবে সেগুলো বলবো। তাতে হয়তো দর্শক সংখ্যা কম হবে, 200 জন হবে, কোনো অসুবিধা নেই। 200 জন জেনুইন হোক, এটাই আমি চাই। আর আমি সত্যি কথাটা বলবো, আর এটাই আমার কাজ, তোমাদেরকে সত্যটাকে তুলে ধরা তোমাদের সামনে। এবছরটা শনির বছর, আর তোমাদের রাজযোগকারী গ্রহ শনি। তাহলে তোমাদের ভাগ্য ও জীবনে শনির প্রভাব থাকবে, এবং শনি তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে ভাগ্যকে উন্নতি করার জন্য। তাহলে যে সমস্ত ক্ষেত্রগুলো ভাগ্য উন্নতিতে সাহায্য করে, অর্থাৎ কর্মক্ষেত্র, শারীরিক ক্ষেত্র, আয়, ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকুরি, এই সমস্ত জায়গায় তোমরা অনেকাংশে অনেকের থেকে এগিয়ে থাকবে, সুবিধা পাবে, শনির সাহায্য পাবে, বাধা অনেকটা কেটে যাবে। তো এই হলো মানে একটা সংক্ষেপে বিষয়। তারপরেও আমি অনেক কিছু বলতে চাই, সংক্ষেপেই বলবো। আর এটা হচ্ছে যে তুলা রাশির সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তুলা রাশিতে কিছু নক্ষত্র আছে, এদের সম্বন্ধে না বললেই নয়। তো এগুলো বলে রাখি, চিত্রা, স্বাতী আর বিশাখা, এই 3টে নক্ষত্র থাকে। তো এই নক্ষত্রগুলো, একটা হচ্ছে মঙ্গলের, আর একটা রাহুর, আর একটা গুরুদেবের। এই হলো 3টে নক্ষত্র। 3টে নক্ষত্রর যে অধিপতি, তোমাদের যদি তুলা রাশি চন্দ্র যদি স্বাতীতে থাকে একরকম রেজাল্ট, যদি বিশাখায় থাকে একরকম রেজাল্ট, আবার যদি তোমাদের ওই চিত্রায় থাকে আরেক রকম রেজাল্ট। তাই তুলা রাশি হলেই যে সমানভাবে সবাই এক রেজাল্ট পাবে তা কিন্তু নয়, এটা মনে রেখো। তো তুলা রাশি নক্ষত্রটা খুব ডিপেন্ড করে। আমি নক্ষত্র বিচার করেই বলতে চাইবো কিছু কথা। আর নক্ষত্রের জন্য আলাদা করে ভিডিও দিতে পারবো না, কারণ তোমরা দেখো না, তাই আমি দেবো না। সময় নষ্ট করার আমারও সময় নেই। আর একটা কথা বলি, নক্ষত্র ধরে আজকে যে বিচারটা করব, তোমরা সেইটাকে মনে রেখো, তাহলে ভালো হবে। তো একটু মেলার সম্ভাবনা বেশি বাড়বে। তো তুলা রাশির অধিপতি শুক্রদেব, রাশিটা বায়ু রাশি, রাশিটা খুব ভালো রাশি, চর রাশি। অধিপতিদেব শুক্রদেব। আর শুক্র তোমরা জানো যে দৈত্যদের গুরু, আর এই যুগটা দৈত্যদের যুগ, শয়তানের যুগ, অধর্মের যুগ, পাপের যুগ। তো জেনারেলি যারা পাপ করে বা যারা
খারাপ কিছু করতে চায় বা করে জীবন কাটাতে চায় তারা কিন্তু সুখী থাকে, এটা মনে রেখো। তবে আরেকটা কথা বলি, যে নক্ষত্রগুলো জন্ম তোমরা নিচ্ছ, যদি চিত্রা হয় মঙ্গলের নক্ষত্র, তাহলে কিন্তু তোমরা রাশি হিসাবে তুলাই হলে কিন্তু নক্ষত্র মঙ্গলের থাকলো, তাই মঙ্গলের দলেও তোমাদেরকে থাকতে হবে। তাই বলবো যে জীবনে ভারসাম্য বজায় রেখে চলবে, যেভাবে তোমাদের রাশিটা ভারসাম্য বজায় রেখে চলার কথা বলে। তুলা রাশি তোমরা দেখেছো, তোমাদের রাশির প্রতীক চিহ্ন ওজন দাঁড়িপাল্লা। ওজন রেখে কথা বলা, ওজন রেখে চলা, ওজন রেখে কর্ম করা বা ব্যালেন্স রেখে কর্ম করা, কথা বলা, ব্যবহার করা, সম্পর্ক বজায় রাখা, যে কোনো কাজে তোমাদের ব্যালেন্সটা খুব দরকার। এমনি তোমরা এটা ভালোভাবে করতে জানো, করতে পারো, ব্যালেন্স রাখতে হবে। কোন কোন বিষয়ে ব্যালেন্স রাখতে হবে? যে বিষয়গুলোকে ব্যালেন্স রাখলে আমাদের ভাগ্যে উন্নতি হবে, সেই সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স রাখাটা খুব দরকার। অর্থাৎ কথা বলা, মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখা, সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা, এগুলো তোমাদের করতেই হবে এবছরেও। না হলে একটু সমস্যাতেও পড়তে হতে পারে। কারণ শনি যেমন পঞ্চমে আছে, তাহলে গুরুদেবও তেমন অষ্টমে আছে। পঞ্চমটা ত্রিকোণপতি ত্রিকোণে আছে। খুব ভালো একটা বছর, খুব ভালো বছর কাটাবে তোমরা। শনি যখন দিতে আসে তখন সর্বদিক থেকে দেয়, 10 দিক থেকে 10 হাতে দেয়। তো তোমরা এবছর পাবে, কিন্তু চ্যালেঞ্জও পাবে তো বটেই, অনেক কিছুই পাবে তোমরা। কিন্তু চ্যালেঞ্জ হলো এটাই যে গুরুদেব অষ্টমে বা দুস্থানে, বা তোমাদের তোমাদের রাশির আরেকটি ক্ষেত্র, রাশির অধিপতির আরেকটি ক্ষেত্র, অর্থাৎ শুক্রেরই একটা ক্ষেত্র বা ভাব, সেটা হলো বৃষ রাশি। সেই রাশিতে গুরুদেব অবস্থান করবেন এপ্রিলের পর থেকে। তো সেই সময় তোমাদের কিছু চ্যালেঞ্জ আসবে। প্রথম হচ্ছে সপ্তমপতি ওইভাবে, মানে অর্থাৎ মেষ রাশিতে এখন গুরুদেব আছেন। তো ব্যবসা বাণিজ্যে সামান্য হলেও প্রভাব পড়ছে, কারোর ভালো মন্দ মিশিয়ে চলছে, কারোর খুব খারাপই চলছে। এটা জন্মছকের উপর ডিপেন্ড করবে। এরপরে ওই গুরুদেব তিনি যাবেন অষ্টমে। তখন কি করবেন? তখন তোমাদের গুরুদেব হচ্ছেন তৃতীয়পতি, আর ওদিকে ষষ্ঠপতি। ষষ্ঠে অলরেডি রাহু আছে। তৃতীয় আর 6, 3, 6, 11, এগুলোকে বলে ত্রিসরা। এগুলোকে দুস্থানই বলা যায় অনেকটা। তো তৃতীয়পতি আর ষষ্ঠপতি, মানে যে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ আর শত্রু, এই জ্বালাতনগুলোকে নিয়ে গুরুদেব অষ্টমভাবে যাবেন। অর্থাৎ হঠাৎ শত্রুর আক্রমণ, হঠাৎ রোগের দ্বারা আক্রমণ, হঠাৎ ঋণের দায়ে জর্জরিত হওয়া, এগুলোও কিন্তু হতে থাকবে। এগুলো মাথায় রেখো। যা পাবো তা পেয়ে তারপরে ইনভেস্ট করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বারবার বলবো, যখন তোমরা স্যাঙ্গুইন হবে, শিওর হবে যে আমরা ইনভেস্ট করে সঠিক প্রফিট পাবো এবং ইনভেস্ট করে তার বিনিময়ে আমরা কিছু রিটার্ন পাবো, তখনই তোমরা বিজনেসে ইনভেস্ট করার কথা ভাববে। না হলে কিন্তু এবছরে পাওয়ার যোগ যেমন আছে, তেমনি যাবার যোগও আছে। ভালো করে বলে দিলাম, এটা সবাই বলবে না। এবার হচ্ছে ব্যাপার। আর ষষ্ঠপতিও যে বললাম, রোগের দায়ে এবারে কিছু খরচা হতেই পারে। আর একটা কথা, তৃতীয়পতি গুরুদেব, তিনি দ্বিতীয় ভাবটা হচ্ছে যে ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের ভাব। এখন ওরাও কিন্তু তৃতীয়ভাবে যে পতিগুলো, মানে অ্যাকচুয়ালি যে কারকতাগুলো, সেই কারকতাগুলোকে নিয়ে গুরুদেব অষ্টমে যাচ্ছেন। মানে এদের দ্বারা ক্ষতিও যেমন হবে, এদের আবার বিয়োগ হবে। অনেকের জীবনে আত্মীয় বিয়োগ, নিজেদের স্বজন বিয়োগ, এই বিয়োগে শোকার্ত হতে পারে। আবার কেউ এদের রোগও হতে পারে, সেই রোগের দ্বারাও কিছু ব্যয় হতে পারে। এইগুলো তোমরা মনে রেখো। আমি ভয় দেখাচ্ছি না, বাস্তবটা তুলে ধরছি। প্রথমে বলে রাখি, তুলা রাশি হলো এমন একটা রাশি, এমন একটা ভাব, সে হচ্ছে কালপুরুষের সপ্তম ভাব। তার মানে কালপুরুষের সপ্তম ভাব মানে সেটা হলো দাম্পত্য জীবন। তো দাম্পত্য জীবনের যেহেতু কারক গ্রহ শুক্র, সুখের কারক, সমৃদ্ধির কারক, ঐশ্বর্যের কারক, কামনার কারক, ভোগ বাসনার কারক। তো এই গ্রহ আন্ডারে তোমরা জন্ম নিয়েছো রাশিতে, তোমাদের জীবনে ভোগের ইচ্ছা থাকে,
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তোমাদের আত্মীয় স্বজনেরা, শত্রুরা। মাঝে মাঝে এরা তোমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো এবছরেও সেরকমই হবে। শনি পঞ্চমের থেকে কি করবে, তোমাদের যে স্ট্রাগল, যে প্রতিভা, যে চেষ্টা, সেগুলোতে তোমরা সাকসেসফুল হবে। অর্থাৎ জীবনে উন্নতি করার জন্য যে স্ট্রাগল তোমরা করে চলেছ, সেই কাজে তোমরা এবার সাকসেসফুল হবে, জয়ী হবে। আর সুখের কারক গ্রহ আমাদের সপ্তম ভাব, কালপুরুষের সপ্তম ভাব তুলা রাশি, সেই রাশিটা দাম্পত্য সুখের কারক। এই বছর তুলনামূলকভাবে আগের বছরের তুলনায় দাম্পত্য জীবনে একটু সুখ আনবে। ব্যবসা বাণিজ্যে একটুখানি আগের মতন যে ভাঁটা চলছিল সেটা একটু কমবে, অর্থাৎ ওঠানামাটা একটু কমবে, স্টেবল হবে ব্যবসার জায়গাটা, কিছু আমদানি হবে। ইনভেস্ট করা থেকে ইনভেস্ট তখনই করবে ভেবেচিন্তে, এক্সপার্টের পরামর্শ নিয়ে। ষষ্ঠে রাহু আছে, সমস্ত পীড়াকে কিন্তু আবার বাড়িয়ে তুলবে। কিন্তু একটা কথা, রাহু তোমাদের মিত্র, তাই বাড়িয়ে তুলবে না, সে কমাবে। অর্থাৎ শত্রুকে নিয়ন্ত্রণে রাখবে, ধারগুলোকে একটু একটু করে শোধ করাবে, আর রোগ জ্বালা থেকে একটু হলেও মুক্তি দেবে। তবে আবার বলছি, যদি কারো জন্মছকে গুরুচণ্ডাল যোগ থাকে, অর্থাৎ বৃহস্পতি রাহুর কানেকশন থাকে, তাহলে তাদের কিন্তু উল্টো ফল হবে, অর্থাৎ খারাপটা বেশি হবে, যতই তুলা রাশি হোক। মাথায় রেখো, রাজযোগকারী একটা গ্রহের বছর আসছে, বছর তোমরা পেয়েছো, বহু বছর পরে এরকম একটা শুভ বছর পেয়েছো। এই বছরে বেশিরভাগই ভালো হবার সম্ভাবনা বেশি, কিন্তু আবার খারাপও হবে। যখন খারাপ হবে তখনও মারাত্মক হবে। তো হতাশ হবার কিছু নেই, আবার খুব আনন্দিত হবার কিছু নেই। তোমরা তো ব্যালেন্স করে চলতে জানো বা পারো, তাই তোমাদের সব কিছুতেই ব্যালেন্স থাকা দরকার। স্বভাব চরিত্রে, কথাবার্তায়, আনন্দ উচ্ছ্বাসে, দুঃখে সুখে, সমস্ত জায়গায় তোমরা ব্যালেন্স করতে শেখো, তাহলে দেখবে জীবনটাকে তোমরা ব্যালেন্স করতে পেরেছো, ভাগ্যটাকেও ব্যালেন্স করতে পেরেছো। আর যদি এখানে চন্দ্র বিশাখা নক্ষত্রে থাকে, তাহলে চন্দ্র নিচস্থ থাকে, তাই সমস্ত সুখের আমি চাইছি, সুখ চাইছি, কিন্তু সুখ চাইলে কি হবে, বা আমার যোগ্যতা আছে সঠিক পাওয়ার জন্য, আমি মেহনত করে যাচ্ছি, কিন্তু ফল পাচ্ছি না, সুখ পাই না। যদি চন্দ্র বিশাখায় থাকে তাহলে এই সব ফল হয়, মানে হতে গিয়েও হয় না কোনো কাজ, বা হতে গিয়েও সুখটা আমার কপালে আসে না। যদি চন্দ্র সাতী নক্ষত্রে থাকে, রাহুর নক্ষত্রে থাকে, তাহলে বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকতে হয়, বেশিরভাগ সময় হতাশায় থাকতে হয়, মানসিক অশান্তির মধ্যে থাকতে হয়। তখন এইরকম একটা মানসিকতা নিয়ে যেতে হয় কর্মে, সেখানে গিয়ে প্রভাব পড়ে, বসের সঙ্গে হয় না, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে বনিবনার অভাব ঘটে। এই হলো তুলা রাশির কিছু কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমি বলতে চেষ্টা করলাম সংক্ষেপে। এছাড়া আরও অনেক কিছু আছে, আমি এগুলো ভিডিও বড় হয়ে যাবে, বলতে চাই না। এরপরে আমি বলবো যে কেতুর কথা। কেতু তোমাদের থাকবে, দেখতে পাচ্ছি দ্বাদশে। তো দ্বাদশে কেতু থাকলে কি হবে, সংসার সম্বন্ধে একটু খারাপ অভিজ্ঞতা দেয়, সংসার সম্বন্ধে ডিট্যাচমেন্ট করাবে, সংসারের সমস্ত লোকদের সঙ্গে খারাপ অভিজ্ঞতা বা সম্পর্ক খারাপের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিতৃষ্ণা জন্মিয়ে দেবে আর কি। দ্বাদশ কেতুটা ভালো অবস্থান নয়। কেতু আবার বেশিরভাগ সময় চিত্রা নক্ষত্রে থাকবে, সেটা একটা ভালো লক্ষণ নয়। তো এই বিষয়ে মাথায় রেখো। পারিবারিক শান্তি, যেটা আমি বলবো যে চতুর্থপতি পঞ্চম, অর্থাৎ পারিবারিক শান্তি এবছর ভালো থাকারই কথা। যদি জন্মছকে কোনো কেতু বা শনির যদি পীড়া না থাকে, তাহলে কিন্তু এবার পারিবারিক শান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তোমাদের স্বাস্থ্যভাব শুভ, স্বাস্থ্য শুভ, তো স্বাস্থ্য মানে ওভারঅল স্বাস্থ্য খুব ভালো থাকবে এবছর। চতুর্থপতি আর পঞ্চমপতি শনিদেব তোমাদের পারিবারিক শান্তি বজায় রাখবে, সন্তানের জন্য ভালো হবে, সন্তানের সুশিক্ষা হবে, তোমাদের সন্তান প্রতিষ্ঠা পাবে জীবনে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বহুদিনের প্রতীক্ষা বা বহুদিনের আশা পূরণ হবে। তো এইগুলো ম্যাটার। এবার আসছি 1 নম্বর থেকে 12 নম্বর ভাব, ছোট্ট করে বলে দিই। স্বাস্থ্যভাব বা লগ্নভাব শুভ। দ্বিতীয়ভাবে মঙ্গলদেব, তিনি থাকবেন, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের সঙ্গে গোচর করবেন। যখন রাহুর সঙ্গে গোচর করবে তখন তোমরা সাবধানে থেকো, টাকা পয়সা সাবধানে ইনভেস্ট করো, বা সেইটুকুই বলবো। আর
তৃতীয়পতি বৃহস্পতির কথা বলেছি, তিনি অষ্টমে থাকবেন। তো ওই আত্মীয় স্বজনগুলো মাঝে মাঝে একটু, বা ভাই বোনেরা বা আশেপাশের লোকেরা একটু বেগ দেওয়ার চেষ্টা করবে, একটু ট্রাবল দেবে। ষষ্ঠপতিও তাই, রোগ দেবে। সপ্তমপতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে, তাই দাম্পত্য জীবনে একটু অশান্তি আনবে কয়েকটা মাসের জন্য, কোনো অসুবিধা নেই, এইটুকু সাবধানে থেকো। অঙ্গার দোষ তৈরি করবে। তো রাহু মঙ্গল একসঙ্গে মীন রাশিতে দ্বাদশভাবে অঙ্গার দোষ, মানে আমি বললাম ওই দ্বাদশে, তোমাদের দ্বাদশে কেতু, আবার কালপুরুষের দ্বাদশে অঙ্গার দোষ, তাহলে কিন্তু এই যোগটা খুব একটা ভালো নয়। এমনি তোমরা পার্থিব সুখ পাবে, কিন্তু মানসিক শান্তিটা কম পাবে, এটাই বলে দিলাম। অষ্টমপতি শুক্রদেব, তোমাদের অষ্টম দোষ লাগবে না। তিনি অলক্ষ্যে থেকে তোমাদের সমস্ত কাজে সহায়তা করবেন, কাজের জগতে বাধাগুলো দূর করবেন। নবমপতি বুধদেব, তিনি যখন মঙ্গলের সঙ্গে এবং রাহুর সঙ্গে যাবেন, তখন ভাগ্যে কিছুদিনের জন্য বিপর্যয় ডেকে আনবেন, অর্থাৎ অনিশ্চয়তাটাকে বাড়িয়ে তুলবে। অর্থাৎ যে কোনো কাজে তোমরা যখন হাত দিতে যাবে, তখন হবে কি হবে না, হতেও পারে না হতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এটা একটু মাথায় রেখো। দশমপতি চন্দ্রদেব, তোমাদের যখন কর্মের জায়গাটা, তো যখন রাহুর সঙ্গে গোচর করবে, যে সমস্ত দিনগুলোতে সারা বছরই তিনি রাহুর সঙ্গে প্রায় অনেকবারই দেখা করবেন, তো সহাবস্থান করবেন, সেই সময় গ্রহণ দোষ তৈরি করবেন। সেই সময়কালে বিশেষ করে যখন চন্দ্র মঙ্গল রাহু এরকম পজিশন হবে, তখন কিন্তু তোমরা মানসিক দিক থেকে একটু স্টেবল থেকো, যাতে কোনো দুশ্চিন্তা তোমাদেরকে ঘেরাও না করে, তাতে করে কাজের জগতে প্রভাব না পড়ে, এই বিষয়টা লক্ষ্য রেখো। ভাগ্য এবছর শুভ থাকবে, কর্মের জগৎটা ডিসব্যালেন্স থাকবে। আর একাদশপতি আমাদের রবিদেব, তিনি রাহুর সঙ্গে যখন গ্রহণযোগ তৈরি করবেন, তখনই ওই একটা মাস আয় ইনকাম একদম হতে চাইবে না। তো এই বিষয়টা মাথায় রেখো। বাবার শরীর খারাপ হতে পারে, এই বিষয়টা মাথায় রেখো। দ্বাদশপতি বুধদেব, তিনি কিছু এক্সট্রা মানি এবার দেবেন, তো এক্সট্রা ইনকাম দেবেন, বিদেশ থেকে পয়সা আনাবেন, ইনভেস্ট এবার তোমরা করলে বিদেশ থেকে ইনকাম কিছু করতে পারো, বিদেশি মুদ্রা কামাতে পারো। যারা আইনের সঙ্গে যুক্ত আছো, যারা হিসাব বাকির সঙ্গে যুক্ত আছো, অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছো, তারা কিন্তু এবছর ভালো ফল পাবে। তো এই হলো 1 থেকে নিয়ে 12 নম্বর ঘর পর্যন্ত যে বিচার, সেটা আমি বললাম। এমনিতে তুলারাশির জন্য এবছরটা 85% ভালো, এটা আমি মনে করি। এবার যদি লগ্ন যদি অন্য কিছু হয়, তখন আবার ফলের হেরফের ঘটবে, আবার জন্মছক খারাপ থাকলে সেটাও হেরফের ঘটবে। সেই বিষয়গুলো মাথায় রেখো। আমার ভিডিও শুনে কেউ যদি বলে দাদা মেলেনি, দাদা হচ্ছে না, আমার কিছু করার নেই, এটা আমি আগে থেকেই বলে রাখছি। অনেক কিছু ম্যাটার করে, তবুও বলছি তুলারাশির জন্য এবছর একটা শুভ সময়। আর প্রতিকার বলবো, তোমরা তুলারাশি তুলা লগ্ন হলে হিরে পড়বে, না হলে সাদা জারকন পড়বে, নীলা পড়বে, না হলে এমিথিস্ট পড়বে, পান্না পড়বে, বাস এই কটা রত্ন তোমরা ধারণ করবে। তোমাদের শুভ রং হলো সাদা, নীল, সবুজ। আর তোমাদের শুভ দিন হলো শুক্রবার, শনিবার, বুধবার। শুভ যে বীজ মন্ত্র, সেটা হলো, বীজ মন্ত্র বলবো না, বীজ মন্ত্র বলতে নেই, কবচটা বলবো। সেটা হচ্ছে যে ভুবনেশ্বরী দেবীর কবচ তোমরা পাঠ করবে। দেবী ভুবনেশ্বরী একজন আমাদের দশ মহাবিদ্যার একজন দেবী, তার কবচ পাঠ করবে রোজ। আর হর পার্বতীর পুজো করবে, তার সঙ্গে তাদের পুত্র সন্তান যে গণপতি সবথেকে প্রিয় সন্তান, তার পুজো করবে। সেই পুজো মানে কেমন, যদি কিছু নাও পারো তাহলে ফটো তাদের নিয়ে এসে ধূপধুনো দেখাবে, তাহলেই হবে। আর যেহেতু দৈত্যগুরু শুক্রদেবের মানে দেবী, ইষ্ট দেবতা দেবী হর পার্বতী, তাই ওদের পুজো করলেই তোমাদের রাশির সব দিক থেকে মঙ্গল হবে। আর এবার বলবো যে যদি রুদ্রাক্ষ কেউ পড়তে চাও, তাহলে রুদ্রাক্ষ অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে নেবে। আর যদি কেউ পড়তে চাও না পরামর্শ নিয়েই, তাহলে একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু থাক। নমস্কার।